আপনাদের বলে দিব, তো সেগুলি মার্ক করে নিলে আপনাদের হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তো আমাদের ফার্স্ট আজকে আমরা কথা বলবো হচ্ছে নিম্নমানের উৎপাদিত জনিত খরচ বা ব্যয়, যাই বলি কেন সেটা নিয়ে। তো এখানে মেইন সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট যে আছে সেই প্রোডাক্ট গুলি অবশ্যই একটা সার্টেন কোয়ালিটি মেনটেন করে আপনাকে প্রডিউস করতে হবে, রাইট? বাট আপনি যদি সেটা করতে ফেইল হন, মানে হচ্ছে আপনার প্রোডাক্টটা যদি আশানুরূপ মানের না হয়, আপনার প্রোডাক্টের মানটা যদি নিম্নমানের হয়, ইন দ্যাট কেস আপনার কিছু কস্টিং হবে, আপনার কিছু খরচ হবে সেই মানটাকে ইনশিওর করার জন্য। কেন? কারণ আপনি যদি ঠিক মতো মানসম্পন্ন পণ্য যদি কাস্টমারকে দিতে না পারেন, তাহলে ডেফিনেটলি কাস্টমার কি হবে? ডিসস্যাটিসফাইড হবে, তো আপনার প্রোডাক্ট কিনবে না এবং আপনার কাছ থেকে পরবর্তীতে আপনার দুর্নামও ছড়াবে। যেমন এই যে ধরেন, এই যে আজকের এই যে মাত্র অ্যাক্সিডেন্টের কথাটাই যদি বলি, যে ধরেন আমি ঠিক মতো যদি ক্লাস নিতে না পারতাম, কোনো কিছু করতে না পারতাম, তাহলে ডেফিনেটলি আমার প্রোডাক্টের কোয়ালিটি বা মানটা খারাপ হতো। তখন আলটিমেটলি পরবর্তীতে আপনাদের পরবর্তীতে যারা আসবে তাদের কাছে আপনারা দুর্নাম করতেন, বা মার্কেটিং বা বিজনেসের জন্য সেটা একটা সমস্যা হতো। তো এর জন্য প্রোডাক্টের মান যাতে খারাপ না হয় বা কিভাবে ভালো রাখা যায়, এর জন্য কোম্পানি অনেক ধরনের কস্টিং করে থাকে। এই কস্টিং গুলো প্রোডাকশনের আগে হয়, পরে হয়, আবার কোনোটা প্রোডাকশন কালীন সময়। কথাটা বুঝতে হবে যে আমার যে খরচ প্রোডাক্টের মান যাতে ঠিক থাকে, এর জন্য আমার আগে কিছু খরচ হয়, উৎপাদন চলাকালীনও কিছু খরচ হয়, আবার উৎপাদনের পরবর্তীতেও কিছু খরচ হয়। যেমন ধরেন এখানে আছে নিবারণ ব্যয়। নিবারণ ব্যয়টা সর্ট অফ টিকার মতো, বা এটা প্রি কস্টিং আমরা বলতে পারি। নিবারণ একটা টিকাটা কেন নেই? যাতে আমাদের রোগটা না, তাই না? ঠিক সেম ভাবে নিবারণ ব্যয়টা হচ্ছে আমার যাতে পরবর্তীতে প্রোডাক্টের মান খারাপ না হয়, তার জন্য আগে থেকে কিছু ব্যয় করা হয়, সেটা হচ্ছে আমার নিবারণ ব্যয়, যাতে ভবিষ্যতে আমার এই মানে প্রোডাক্টটা নিম্নমানের না হয়। মূল্যায়ন ব্যয়টা হচ্ছে যে আমি যে প্রোডাক্টটা প্রডিউস করতেছি, সেই প্রোডাক্টের মানটা আসলে কেমন, কোয়ালিটিটা আসলে কেমন, সেই জিনিসটা হচ্ছে যাচাই বাছাই করার জন্য করা হয় হচ্ছে মূল্যায়ন ব্যয়। এবং এরপরে আমাদের আছে হচ্ছে বাহ্যিক ব্যর্থতার ব্যয় এবং হচ্ছে অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়। বাহ্যিক ব্যর্থতার ব্যয় হচ্ছে মূলত বিক্রয় পরবর্তী যে ব্যয়গুলো, মানে আপনি প্রোডাক্টটা বিক্রি করে ফেলছেন, বিক্রি করার পরও না আপনার কিছু সার্টেন কস্টিং হবে। কার যেন মাইকে সাউন্ড গ্লিচ করতেছে, মাইকটা মিউট করে রেখে। তো আপনি বিক্রয় করার পরও আপনি কিছু কস্টিং করতে হবে, আমরা সবগুলি ডিটেলস জানবো, বাট আমরা চারটারই জাস্ট মানে ওভারঅল একটা কনসেপ্ট লিখছি। এবং তারপরে আমাদের আসতে হচ্ছে অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়, বা এটাকে ইংলিশে বলা হয় ইন্টারনাল ফেইলিওর কস্ট। যেমন হচ্ছে যে আপনি যখন প্রোডাক্টটা প্রডিউস করবেন, প্রডিউস করার সময় যদি কোনো ভুল ত্রুটি দেখা দেয়, তো উৎপাদন চলাকালীন ওই ভুল ত্রুটিগুলি শোধরানোর জন্য যে ব্যয়গুলি করতে হবে, সেগুলি হচ্ছে অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয় বা ইন্টারনাল ফেইলিওর কস্ট। বুঝা গেছে? তাহলে নিবারণ ব্যয় কি? নিবারণ ব্যয় হচ্ছে আমার ব্যয় মানে আমার প্রোডাক্ট যাতে নিম্নমানের না হয়, তার জন্য আগে থেকে যে ব্যয়গুলি করি সেগুলি হচ্ছে আমার নিবারণ ব্যয়। মূল্যায়ন ব্যয় হচ্ছে যে আমার প্রোডাক্টটা ঠিক মানের হচ্ছে কি হচ্ছে না সেই সকল বিষয় যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে ব্যয়গুলি করা হয় সেটাকে বলা হয় মূল্যায়ন ব্যয়। বাহ্যিক ব্যর্থতার ব্যয় বা হচ্ছে কি বিক্রয়ের পরবর্তীতে প্রোডাক্টের মান যদি খারাপ হয় সেটা সংশোধন করার জন্য যে ব্যয় হয় সেটা হচ্ছে বাহ্যিক ব্যর্থতার ব্যয়। আর আমি যদি কোনো কারণে খারাপ মানের প্রোডাক্ট প্রডিউস করেই ফেলি, কোম্পানির ভিতরে সেই প্রোডাক্ট গুলির ওই মানটা ঠিক করার জন্য যে ব্যয়গুলি করা হয় সেগুলি হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়। তো আমি কিন্তু আপনাদের এর আগে বলে দিচ্ছি যে আমাদের মার্কেটিং এর যে টপিক গুলি থেকে কোশ্চেন আসার কথা সেগুলি কিন্তু আমাদের লেকচার অলরেডি উই আর ডান উইথ। বাট একটা টপিক যেটা আপনাদের ব্যাকবোনে এখানে দেওয়া ছিল না, বাট আমি এটা পার্সোনালি আমি আপনাকে পড়াবো, সেটা হচ্ছে পরবর্তী লেকচারে প্রাইজিং এর যে একটা টপিক বাদ ছিল সেটা। বাট স্টিল আমরা কিন্তু এই যে পরবর্তী ফার্স্ট পেপার থেকেও যেগুলি পড়তেছি সেখান থেকে আমাকে কিন্তু বাছাই করা কিছু টপিক পড়তে হবে, এবং বাছাই করা টপিকের মধ্যে থেকে আপনাকে এই যে নিবারণ ব্যয় মূল্যায়ন ব্যয় যে জিনিসগুলি আছে, এই যে টপিকটা পড়াচ্ছি, এই উৎপাদনজনিত খরচটা আপনাকে মাস্ট পড়তেই হবে, আপনাকে দেখতে হবে। কজ আপনাকে এই যে এইগুলির মধ্যে কিন্তু ভাগ আছে, যেমন দেখেন নিবারণ ব্যয়ের মধ্যে কিন্তু ভাগ আছে প্রশিক্ষণ ব্যয়, পুনর্ডিজাইন ব্যয়, প্রক্রিয়া পুনর্ডিজাইন ব্যয়। তো আপনাকে না এখান থেকে এমসিকিউ আকারে কোশ্চেন দিতে পারে যে নিচের কোনটি নিবারণ ব্যয়, নিচের কোনটি মূল্যায়ন ব্যয়, বা নিচের কোনটি বাহ্যিক ব্যর্থতার ব্যয়, এরকম আকারে। তো আপনাকে মাস্ট বি কোনটার আন্ডারে কোনটা থাকে
এই জিনিসগুলিকে একটু চোখে রাখতে হবে বা হচ্ছে মাথায় রাখতে হবে, যাই বলি। তো আমরা এখন নিবারণ ব্যয়ের আন্ডারে যে ব্যয়গুলি আছে সেই ব্যয়গুলি একটু আগে দেখি। প্রথমে একটু চোখ বুলে নিই, সকল ব্যয়ের সম্পর্কে একটু চোখ বুলে নিই। চোখ বুলানো হয়েছে? তো ফার্স্টে হচ্ছে আমাদের আছে প্রশিক্ষণ ব্যয় বা ট্রেনিং কস্ট। আমার যারা কর্মী আছে এই কর্মীদের আগে থেকে ট্রেন প্রাপ্ত করে দেওয়া, যাতে হচ্ছে প্রশিক্ষণ দিয়ে দেওয়া, যাতে তখন যারা রিয়েল লাইফে যখন কাজে যাবে, যাতে করে তখন আমার প্রোডাক্টটা কোনো নষ্ট না হয় বা কাঁচামাল যাতে নষ্ট না হয়। ঠিক আছে। তারপর হচ্ছে পণ্য পুনরায় ডিজাইন ব্যয় বা প্রক্রিয়ার পুনরায় ডিজাইন ব্যয়। দুইটাই সর্ট অফ সেম সাথে রিলেটেড। একটাকে ডিজাইন করতেছি, প্রোডাক্টটাকে আবার রিডিজাইন করতেছি। যেমন ধরেন আগের শেপ ছিল চারকোনা চা, এখন এটাকে শেপ চেঞ্জ করে আমরা গোল বা ত্রিকোণাকৃতি করতেছি। প্রোডাক্টের নতুন ডিজাইন আনতেছি, চেঞ্জেস আনতেছি। তারপর প্রক্রিয়ার পুনঃ ডিজাইন বলতে বোঝাচ্ছে যে উৎপাদন যে প্রক্রিয়া আছে, ধরো আমি যে উৎপাদনের আগে যে প্রক্রিয়াটা বা ফর্মুলাটা ইউজ করতাম সেটা ইনএফিশিয়েন্ট ছিল, অর্থাৎ আমার কস্টিং বেশি হইতো, বাট হচ্ছে আসলে ফিডব্যাকটা ভালো ছিল না। এর জন্য আমার উৎপাদন যে প্রক্রিয়া আছে সেই উৎপাদন প্রক্রিয়া আমি সার্টেন চেঞ্জ হচ্ছে আছে। ধরেন এই মেজাজটা, এরপরে আছে দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি ভাইয়া, জি। হ্যালো জি ভাইয়া, দেখা দেখতে পাচ্ছি। হ্যালো, দেখতে পাচ্ছি ভাইয়া। ভাইয়া দেখতে স্টুডেন্ট পাচ্ছি। আছেন আপনারা? জি ভাইয়া। জি, পর্যন্ত শুনছেন আপনারা? স্টুডেন্টদের মধ্যে থেকে বলেন কোন পর্যন্ত শুনছেন, কোন পর্যন্ত পারেন? পণ্য পুনর্ডিজাইন ব্যয়, পণ্য পুনর্ডিজাইন ব্যয়। ওকে, পণ্য পুনর্ডিজাইন ব্যয়। ওকে, সো এরপরে আমাদের আছে প্রক্রিয়ার পুনর্ডিজাইন ব্যয়। তো প্রক্রিয়ার পুনর্ডিজাইন ব্যয় বলতে বুঝাচ্ছি মূলত আমাদের যে উৎপাদন প্রক্রিয়া আছে, আমাদের উৎপাদন প্রক্রিয়ার মধ্যে অনেক ধরনের ফল্ট থাকতে পারে, যার কারণে দেখা যাচ্ছে আমাদের প্রোডাক্টের যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটিটা খারাপ হইতে পারে। তো এর জন্য হচ্ছে কি আমাদের এই প্রোডাক্টের কোয়ালিটির মান বা যাই বলি না কেন, এটা ঠিক করার জন্য আমাদের যে টোটাল ওভারঅল প্রক্রিয়াটা আছে, উৎপাদন প্রক্রিয়া আছে, আমরা যখন সেই উৎপাদন প্রক্রিয়ার চেঞ্জেসটা আনবো তখন সেটাকে বলা হয় প্রক্রিয়ার পুনর্ডিজাইন ব্যয়। এরপর আছে আমাদের হচ্ছে সংশোধনমূলক কার্যক্রমের ব্যয়। সংশোধনমূলক কার্যক্রমের ব্যয় বলতে বুঝাচ্ছি যে ফর এক্সাম্পল আমাদের অলরেডি কোনো প্রবলেমস দেখা দিয়েছে, আগে আমাদের কোনো প্রবলেমস দেখা দিয়েছে, তো এর জন্য আমাদের কর্মী হইতে পারে, প্রোডাক্ট হইতে পারে, বা এই যে পুনর্ডিজাইন হইতে পারে, আরো অনেক ধরনের জিনিস আছে যেগুলি আমাকে সংশোধন করতে হইতে পারে। যে আমি যদি এই জিনিসগুলি সংশোধন করি তাহলে ভবিষ্যতে হয়তো আর কোনো ব্যয় হইতে মানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি আমার হবে না। তো সেই জিনিসগুলিকে বলা হয় আপনার সংশোধনমূলক কার্যক্রমের ব্যয়। তারপর হচ্ছে ত্রুটি চিহ্নিতকরণের ব্যয় বলতে বোঝানো হচ্ছে যে আমার ভবিষ্যতে কোন কোন ধরনের ত্রুটি হইতে পারে, যে আমি একটা প্রোডাক্ট প্রডিউস করতেছি, এই প্রোডাক্টের ভবিষ্যতে কি কি ফল্ট হইতে পারে বা কি কি কারণে হচ্ছে প্রোডাক্টটা নষ্ট হইতে পারে। তো ওই জাতীয় রিসার্চ টিচার করার জন্য আমার যে ব্যয়গুলি হয় সেগুলো হচ্ছে আমার ত্রুটি চিহ্নিতকরণ ব্যয়। আর তারপর হচ্ছে আমার সরবরাহকারীদের সাথে কাজ করার ব্যয়। এটা হচ্ছে যে আমার তো প্রোডাক্ট যদি কাঁচামাল যদি খারাপ হয় তাহলে কিন্তু আমার প্রোডাক্ট কোনোদিন ভালো হবে না। এটা তো অলরেডি আমরা আরো একটা আগে পয়েন্টে আমরা দেখেছি যে আমাদের কাঁচামাল যদি খারাপ হয় তাহলে আমাদের প্রোডাক্ট কখনো খারাপ হবে না। আপনাদের ক্লাস কয়টা থেকে? 12:30 থেকে। আচ্ছা, আপনি আসেন, বসুন। তো আমার কাঁচামাল খারাপ হলে আমার কোনোদিন প্রোডাক্ট ভালো হবে না। তো এর জন্য হচ্ছে কি আমাদের সেই সরবরাহকারী আছে, আমাদের সাপ্লায়ার যারা আছে, যাই বলি না কেন, তাদের সাথে আমাদের একটু ভালো সম্পর্ক রাখতে হয়, যাতে হচ্ছে ভালো জিনিস যখন আসে তারা যাতে ভালো জিনিসটাই হচ্ছে মূলত আমাদের প্রোভাইড করে। তো এর জন্য ধরেন সরবরাহকারী যারা আছে তাদেরকে ধরেন টাকা পয়সা দিতে হয়, এটা সেটা করতে হয়। থাকে না আপনাদের মধ্যে থেকেও যে পরিচিত যে দোকানদার থাকে, বা ধরেন রেস্টুরেন্টে গেলে যাদের যা দিয়ে যেতে পরিচিত হয়ে গেছে, তো ওইখানের মধ্যে যারা মেসিয়ার যারা আছে বা হোটেল বয় যারা আছে তাদেরকে ধরেন টিপস চাইলে তাদেরকে একটু বেশি টিপস দেন। কারণ কি আপনারা জানেন যে আপনি যদি ওই হোটেলে যান এবং তার টেবিলে বসেন তাহলে সেই সার্ভিসটা অন্যদের থেকে ভালো দিবে। তো এই যে ধরনের এই যে কস্টগুলি আছে সেগুলিকে বলা হয় সরবরাহকারীদের সাথে কাজ করার ব্যয়। ক্লিয়ার? তো এই যে সংজ্ঞাগুলি আছে না, আপনার জন্য হচ্ছে সত্যিকার অর্থে বলতে ভার্সিটিতে আপনার সংজ্ঞাগুলি জানার কোনো দরকার নাই অ্যাডমিশনের জন্য। আপনাকে জাস্ট কোনটার আন্ডারে কোনটা পড়তেছে সেই জিনিসগুলো আপনাকে বেশি ফোকাস দিয়ে রাখতে হবে।
এটা জানলে হচ্ছে আপনাদের জন্য কোয়াইট এনাফ। ক্লিয়ার? নিবারণ ভাই আর কারো প্রবলেম আছে কোনো? না ভাইয়া। ওকে, তো এরপরে আমরা যাব হচ্ছে মূল্যায়ন ব্যয়। তো মূল্যায়ন ব্যয় যাওয়ার আগে পিন হোল্ড করেন, আমি দেখি এখন লিস্টটা ঠিক হয়েছে কিনা। ওকে, এখন একটু কেউ একটু কথা বলেন তো, দেখি আমি শুনি কিনা। হ্যালো জি ভাইয়া। জি ভাই, হ্যালো। শুনতে পাচ্ছি। আমাদের এরপরে আমরা করব হচ্ছে মূল্যায়ন ব্যয়। তো মূল্যায়ন ব্যয় জিনিসটা আমরা কি বলছিলাম? মূল্যায়ন ব্যয়টা হচ্ছে যে আমার প্রোডাক্টটা ঠিক মতো প্রডিউস হচ্ছে কিনা বা প্রোডাক্টের মানটা কেমন আছে সেইটা যাচাই বাছাই করার জন্য বা পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে ব্যয়গুলি করা হয় সেটা হচ্ছে আমার মূল্যায়ন ব্যয়। তো এখানে যেমন দেওয়া হচ্ছে পরিদর্শন ব্যয়, পরীক্ষণ ব্যয়, তারপর হচ্ছে পরিসংখ্যানিক ব্যয়। তো এই জিনিসগুলো হচ্ছে পরিদর্শন ব্যয়টা কি, যে আমি আমার যে ম্যানেজার আছে বা কোয়ালিটি ইন্সপেক্টর যারা আছে, আপনাদের একটা পোস্টই থাকে নানান কোম্পানিগুলিতে, কোয়ালিটি ইন্সপেক্টর এরকম একটা পোস্ট, কোয়ালিটি কন্ট্রোলার এরকম এরকম অনেক ধরনের পোস্ট থাকে। তো এদের কাজটা কি? এদের কাজটা হচ্ছে এই যে প্রোডাক্টটা ঠিক মতো প্রডিউস হচ্ছে কিনা সেই জিনিসগুলি যাচাই বাছাই করে। তো এর জন্য কি আপনার কস্টিং হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। তো এই কস্ট গুলিকে বলা হয় মূল্যায়ন ব্যয়। আর পরিসংখ্যানিক ব্যয় বলতে বোঝাচ্ছে হচ্ছে মূলত স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন, যেটা যে অনেক জিনিস থাকে, যেমন কেমিক্যাল যে প্রোডাক্ট গুলি থাকে সেগুলির ক্ষেত্রে কিন্তু স্ট্যাটিস্টিক্যাল অনেক ডাটার উপর বেস করে আপনাকে ডিসাইড করতে হয় যে আপনার প্রোডাক্টের কোয়ালিটি ঠিক আছে কি নাই। তো আপনি যে এই যে কেমিক্যাল জিনিসগুলির যে ডাটা গুলি আছে এগুলি মেজার করার জন্য নানান জন্য আপনার কিন্তু অনেক ভালো মানের সফটওয়্যার দরকার হবে, অনেক হাই পাওয়ারই হচ্ছে কম্পিউটার দরকার হবে। তো ওগুলির জন্য কিন্তু আপনার কস্টিং আছে। তো সেই জিনিসগুলি হচ্ছে মূলত পরিসংখ্যানিক ব্যয়। ঠিক আছে? তো মূল্যায়ন ব্যয়ের পরে আমাদের আছে বাহ্যিক ব্যর্থতার ব্যয়, যেটা হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি। এটার আরেকটা জিনিসও আমরা বলতে পারি বাহ্যিক ব্যর্থতার ব্যয়কে, সেটা হচ্ছে ইংলিশে তো হচ্ছে এক্সটার্নাল ফেলিওর কস্ট, আরেকটাকে বলা হয় বিক্রয় পরবর্তী সেবা, বা আরো শর্ট করে বলে সেটা হচ্ছে বিক্রয় উত্তর সেবা। অর্থাৎ প্রোডাক্ট বিক্রি করে দেওয়ার পরে যে সেবাগুলি দেওয়া হয় সেটা হচ্ছে কি আমার বিক্রয়োত্তর সেবা। তো বিক্রয়োত্তর সেবার মধ্যে ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে সবচেয়ে বেশি বিখ্যাত। তো আপনারা তো ওয়ারেন্টি গ্যারান্টি সম্বন্ধে অলরেডি জানেন যে ওয়ারেন্টি গ্যারান্টি জিনিসটা কি, যে আপনার প্রোডাক্টটা বিক্রি হয়ে যাবে, বিক্রি হওয়ার পর একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত যদি প্রোডাক্টে কোনো ফল্ট দেখা দেয় তাহলে সেটা কোম্পানি নিজের দায়িত্ব হচ্ছে সেটা পুষায় দেয়, বা পুষায় দেয় বলতে বলতে ঠিক করে দেয় বা যাই হোক করে দেয়। তো সেটা হচ্ছে আমার বিক্রয়োত্তর সেবা বা ওয়ারেন্টি বা গ্যারান্টি। আর মামলা পরিচালনা খরচ কি? মামলা পরিচালনা খরচ বলতে বোঝাচ্ছে, আই ডোন্ট নো আপনারা জানেন কিনা, এই যে আমরা ফেয়ার এন্ড লাভলি বলি না, যে ফেয়ার এন্ড লাভলি মাখলে 7 দিনে ফর্সা হবে। তো এক ব্যক্তি কিন্তু আসলে সেই ফেয়ার এন্ড লাভলি মাইখা ফর্সা নেয় এবং বিলিভ অর নট তার জন্য ওই ব্র্যান্ডের নামে সে কমপ্লেইন করে, মানে হচ্ছে কেস দাখিল করে। এবং কেস দাখিল করার পরে ওই যে যে বালিকাটা বা নায়িকাটা হচ্ছে আহ মানে ওই অ্যাডভার্টাইজমেন্টটা দিত, তার ইয়ামি গৌতম। কিন্তু 1 বছর না 2 বছরের জন্য হচ্ছে তার মানে ক্যারিয়ার ফিল গালা করে দেওয়া হয়েছিল, যে সে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো কিছু করতে পারবে না। বা ধরেন এই যে মেডিকেল যে টার্মগুলি থাকে, ধরেন কোনো ওষুধ খেয়ে আপনার কোনো কেউ মারা গেল বা খুব সিভিয়ার লেভেলে অসুস্থ হয়ে গেল, তখন কিন্তু এই ভোক্তা যারা আছে তারা কিন্তু ভোক্তা অধিকার আইনের মাধ্যমে ওই কোম্পানির নামে কেস করতে পারবে যে আপনার প্রোডাক্ট খেয়ে আমি অসুস্থ হয়েছি বা আমার এরকম ক্ষতি গেছে। তো সেই খরচগুলি কিন্তু কোম্পানির বহন করতে হয়। তো এটা কিন্তু কি বাহ্যিক ব্যর্থতার ব্যয় না, যে আপনি প্রোডাক্টটা বিক্রি করছেন এবং বিক্রি করার পরে প্রোডাক্টটার মান খারাপ হওয়ার কারণে আপনাকে এই কস্ট গুলি বহন করতে হচ্ছে। ঠিক আছে? এবং এই বাহ্যিক ব্যর্থতার পরে আমাদের আছে হচ্ছে অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়। সেটা অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয় কি কি? উৎপাদন ক্ষমতা জনিত ব্যয় এবং হচ্ছে পুনরায় কাজ করার ব্যয়। সরি 1 মিনিট। তো এইখানে আমরা অভ্যন্তরীণ ব্যর্থতার জিনিসটা কি বলছিলাম, যে আমাদের আহ উৎপাদন চলাকালীন অবস্থায় যে প্রোডাক্টের মান যখন খারাপ হবে সেটাকে শুদ্ধকরণ বা যাই বলি না কেন ওই সময় যে ব্যয়গুলি হয় সেগুলো হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়। তো অভ্যন্তরীণ ব্যর্থতার মধ্যে আমাদের কি কি আছে? উৎপাদন ক্ষমতা জনিত ব্যয় এবং পুনরায় কাজ করার ব্যয়। তো পুনরায় কাজ করার ব্যয় তো সিম্পলি বুঝতেছেন যে আমার প্রোডাক্ট যদি খারাপ হয়ে যায় সেটাকে আবার আমার নতুন করে প্রডিউস করতে হয়। যেমন আই ডোন্ট নো আপনারা আপনাদের এরিয়া গুলিতে গার্মেন্টস আছে কিনা। গার্মেন্টস গুলিতে এই জিনিসগুলি খুব করে দেয়, যে আপনাদের একটা প্রোডাক্ট হলে যে বলে শিপমেন্ট আছে। তো বিদেশি যারা বায়ার আছে তারা এসে প্রোডাক্টটাকে চেক দেয়, প্রোডাক্ট যদি ঠিক থাকে তাহলে তারা সেই প্রোডাক্টটাকে একসেপ্ট করে,
আর যদি প্রোডাক্ট ঠিক না থাকে তখন সবগুলি প্রোডাক্টকে আবার নতুন করে খুলে সবগুলি প্রোডাক্ট আবার চেক দিতে হয়, চেক করে কোয়ালিটি ইনশিওর করে তারপর হচ্ছে আবার সেই প্রোডাক্টটা পাঠাবে। তো সেটা হচ্ছে কি আমার পুনরায় কাজ করবে, যে কাজটাকে আমার আবার ফিরে করতে হচ্ছে, ঠিক আছে। আর উৎপাদন ক্ষমতা জনিত ব্যয় কি? উৎপাদন ক্ষমতা জনিত ব্যয় হচ্ছে যে আপনার ক্ষমতা আছে কিন্তু আপনি পুরো ক্ষমতাটাকে ইউজ করতেছেন না। যেমন ধরেন আপনার কাছে 12 ঘন্টা পড়ার সময় আছে, বাট আপনি পড়তেছেন হচ্ছে 8 ঘন্টা, তার মানে 4 ঘন্টা হচ্ছে কি আপনার ব্যয়। তো আমি যে সময় দিয়ে বুঝাচ্ছি। তো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এরকম আছে, আপনি লোক নিয়ে রাখছেন 1000 লোক, কিন্তু আপনি মাত্র 800 লোককে এই কাজে খাটাচ্ছেন, তার মানে কি 200 লোককে বসায় বসায় স্যালারি দিচ্ছেন না। সেটা হচ্ছে কি আপনার সর্ট অফ উৎপাদন ক্ষমতা জনিত ব্যয়, যে আপনার ক্ষমতা আছে বাট সেটাকে আপনি ইউজ করতেছেন না। ক্লিয়ার? সবগুলি উৎপাদন খরচ সংক্রান্ত সকল ব্যয় ক্লিয়ার সবার? হ্যাঁ, জি ভাইয়া। উৎপাদন খরচ এটা আরেকবার একটু বলেন। আচ্ছা, উৎপাদন ক্ষমতা জনিত হচ্ছে যে আপনার ক্ষমতা আছে কাজ করানোর বা ইউজ করার, বাট আপনি পুরো ক্ষমতাটাকে ইউজ করতেছেন না, সব কাঁচামালকে আপনি ইউজ করতেছেন না। যেমন ধরেন সে ফর এক্সাম্পল দুইটা উদাহরণ দিছি। যেমন ধরেন আপনার কাঁচামাল লাগবে 500 টাকার, আপনি 1000 টাকার কাঁচামাল কিনে রাখছেন। এইটাও সর্ট অফ কিন্তু উৎপাদন ক্ষমতা জনিত ব্যয়, যে আপনি বেশি বেশি কাঁচামাল নষ্ট করতেছেন। আরো একটা বলছি যে আপনার ধরেন উৎপাদন করানো সম্ভব 1000 একক, মানে আপনার কোম্পানির যে কাঁচামাল বলি বা শ্রমিক বলি তাদের দ্বারা 1000 একক প্রডিউস করানো সম্ভব, আপনি প্রডিউস করাচ্ছেন মাত্র 800 একক, তার মানে কি আপনি 200 একক কম প্রডিউস করাচ্ছেন না। সেটাও সর্ট অফ হচ্ছে কি উৎপাদন ক্ষমতা জনিত ব্যয়, যে আপনার ক্ষমতা আছে উৎপাদন করার জন্য বাট আপনি উৎপাদন করতেছেন না, সেটাও সর্ট অফ কিন্তু আপনার জন্য ব্যয়। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তো আমাদের খরচগুলি শেষ। এখন কথা হচ্ছে এই যে প্রোডাক্টগুলি মানে আমরা এই যে ব্যয়গুলি করব তার কারণ কি ছিল? যে নিম্নমানের পণ্য উৎপাদন। এখন কথা হচ্ছে যে প্রোডাক্ট কেন নিম্নমানের হবে? প্রোডাক্ট কেন নিম্নমানের হবে? যদিও আপনাদের জন্য আবারও বলতেছি লেস ইম্পর্টেন্ট, মানে 1 স্টারও দেওয়া ঠিক হবে কিনা আই ডোন্ট নো, স্টিল আপনাদের মানে একটু অন্তত চোখ বুলায় রাখেন জিনিসটার সম্বন্ধে, হালকা অন্তত আইডিয়া নেই। এখানে 10-12টা পয়েন্ট আছে, বাট আপনার তো 10-12টা পয়েন্ট তো জানেন, কারণ এমসিকিউ তো এখান থেকে ভুলেও কোশ্চেন দিবে না এই পয়েন্টটা থেকে। যদি রিটেনে দেন এখান থেকে 4-5টা পয়েন্ট একটা দিয়ে দিলেই আপনার হয়ে গেল। তো আপনার যেই পয়েন্টগুলি সবচেয়ে বেশি মনে থাকে সেই পয়েন্টগুলি জাস্ট একটু চোখ বুলায় রাখতে পারেন, বাট আপনি ওভারঅল প্রত্যেকটা পয়েন্টের উপর একটু চোখ বুলান এবং চোখ বুলায় আপনারা দেখেন আপনি বুঝতে পারছেন কিনা যে এইটার কারণে এইভাবে প্রোডাক্টের কোয়ালিটিটা খারাপ হইতে পারে। যদি কোনো পয়েন্ট না বুঝেন তাহলে সেটা বলেন, আমি সেই পয়েন্ট আপনাকে বুঝিয়ে দিই। আমি কিন্তু পরে ধরতে পারি আপনাদের যে খারাপ হয়েছে বা প্রোডাক্টের কোয়ালিটি কিভাবে খারাপ করতে পারে সেই জিনিস করতে পারি। তো বলেন। সেকেলে প্রযুক্তির ব্যবহার এটা একটু বলেন। সেকালে প্রযুক্তি বলতে বোঝানো হচ্ছে এটা এটা প্রাচীন মাইন্দাত্তার আমল যারা বলে না, মাইন্দাত্তার আমলের হচ্ছে প্রযুক্তি ব্যবহার। জি ভাইয়া জি ভাইয়া। বুঝছেন? ওকে, তারপর সবগুলি একদম মানে চোখে দেখলেই বুঝার মতো, না বুঝার মতো এছাড়া তো এমন কিছুই আমার মনে হয় নাই আই গেস। আর কোন প্রবলেম আছে কারো কোনো পয়েন্টে যে বুঝেন নাই এরকম? অপর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা দেখতে বলে ভালো হয়। আচ্ছা, অপর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা। আচ্ছা, সে ফর এক্সাম্পল এখানে ধরেন আপনি মাছের ব্যবসা করেন, জাস্ট সিম্পলি বুঝাচ্ছি, আপনি মাছের ব্যবসা করেন আর মাছটা সংরক্ষণ করার জন্য আপনি কি প্রচুর পরিমাণে হিমাগার দরকার, রাইট? আপনি যদি হিমাগারের প্রোডাক্টটা সেফ না করেন তাহলে কিন্তু মাছটা নষ্ট হয়ে যাবে। এখন ধরেন আপনার কাছে যে হিমাগার আছে সেই হিমাগারে আপনি 1 টন মাছ আপনি সংরক্ষণ করতে পারবেন, বাট আপনি ক্রয় করছেন বা কালেক্ট করছেন হচ্ছে 1.5 টন মাছ। তাহলে এখন 1 টন তো আপনি রাখতে পারবেন, বাকি হাফ টন যে আছে সেই হাফ টন কই রাখবেন? ফ্রিজের বাইরে রাখবেন? তাহলে মাছ কি ঠিক থাকবে? সেই মাছের কোয়ালিটি কি ভালো থাকবে? বলেন, মাছের কোয়ালিটি কি ভালো থাকবে? না। তো সেই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে যে আপনার অপর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা, বা হচ্ছে আমাদের বাস্তব লাইফের উদাহরণ যখন বলি যে কুরবানির সময় ফ্রিজে মাংস জায়গা নেয় না, এর জন্য আমরা কি করি? আইদার সিদ্ধ করে রেখে দেই সর্ট অফ, অথবা হচ্ছে বেশি বেশি রান্না করে খেয়ে ফেলি।
কারণ কি অপর্যাপ্ত সংরক্ষণ আমাদের ওইটা যদি সংরক্ষণ ফ্রিজে যদি রাখতে না পারি তাহলে মাংস নষ্ট হয়ে যাবে। এর জন্য যত পারো রান্না করে খালি খাও। খাস বাংলার উদাহরণ যারে বলে আর কি। ওকে, তারপর আর কিছু? না ভাইয়া। ওকে, তো আমরা পরের পয়েন্টে চলে যাচ্ছি, কিন্তু দেখেন তো আমাদের পরের পয়েন্ট হচ্ছে আমরা যদি নিম্নমানের প্রোডাক্ট প্রডিউস করেই ফেলি বা মানে যদি আমার প্রোডাক্টের যে মান আছে বা কোয়ালিটি আছে সেই কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে সেটার জন্য কোম্পানির কি কি ফেস করতে হইতে পারে সেই জিনিসটা এখানে দেওয়া। যে আমার যদি প্রোডাক্টটা খারাপ হয় তাহলে কোম্পানির কিন্তু নানান ধরনের কস্টিং হবে না, বা হচ্ছে অনেক ধরনের হচ্ছে প্রবলেমই আপনাকে ফেস করতে হবে। তো সেই জিনিসগুলি এখানে দেওয়া আছে। দেখেন যেমন বাজার শেয়ার হারানো, ব্যবসায় হারানো, তারপর হচ্ছে বাজার থেকে বের হয়ে আসতে হবে, মানে একটা আরেকটার সাথে সম্পূর্ণ লেভেলে কো রিলেটেড। তারপর ব্যর্থতার ব্যয় যেই জিনিসগুলো আছে সেগুলি তো অলরেডি আপনাদের বুঝে আসছি। তো এইখান থেকে আপনাদের মধ্যে একজন বলেন তো বাজার শেয়ার জিনিসটা কি? এটা আমি বহুত আগে বারবার বুঝে আসছি। বলেন তো একজন বাজার শেয়ার জিনিসটা কি? বাজারে নিজের অস্তিত্ব হারানো বা বাজারে মানে আমার যে শেয়ার ছাড়া সেগুলা লস করা। বাজারে যে শেয়ার ছাড়ছেন সেই শেয়ার লস করা, মানে হচ্ছে 100 টাকা করে শেয়ার ছাড়ছিলেন বাজারে, বাট হচ্ছে সেই শেয়ারটা চলে নাই মার্কেটে, এর জন্য সেই জিনিসটা হচ্ছে মানে কি বলবো পরবর্তীতে আর শেয়ারটা বিক্রি হচ্ছে না বা চলতেছে না, এরকম কিছু? হ্যাঁ ভাই এরকম। তুই কে রে? আমি খালি নামটা দেখতে পারতাছি না। তুই যেখানে আছিস আমার মনটা যাইতেছে ওইখানে যায় তোর মাথাটা ফাটায় ফাটায় ফেলে কেন বাইরে। ভাইয়া? আমি ভাই বাজার ফার্স্টে শেয়ার যেটা বলতে আমি বলছি ওইটা, হ্যাঁ ফার্স্টে যেটা বললাম ওইটা, আপনারটা না। আমারটা না, কোনটা বলছেন, কি বলছেন বলেন, কি বলছেন আপনি? এখন কি ভয়ে বলতেছেন? না ভয় পেন না, আমি মাথা ফাটাবো না, কারণ বাসা কোথায় চিনি না, তো আপনাকে এটা সেটাই চিনতেছি না। তো বলেন বাজার শেয়ার বলতে কি বোঝেন অন্যরা বলেন। আমি আপনাদের এইটা নিয়ে পড়াইছি না, আপনাদের ওই যে বিসিজি ম্যাট্রিক্স পড়াইছি তখনও বাজার শেয়ার নিয়ে কথা বললাম। এরপরে অনেক জায়গায় নানান ভাবে হচ্ছে আমি বাজার শেয়ার নিয়ে কথা বলছি। বলেন বলেন বাজার শেয়ার কি? ভুলে গেছেন সব? বাজার শেয়ার হচ্ছে বাজারে যারা ক্রেতা আছে তাদের মধ্যে থেকে কয়জন লোক আপনার প্রোডাক্ট কিনতেছে, কয়জন লোক আপনার প্রোডাক্ট কিনতেছে সেইটুকু হচ্ছে আপনার বাজার শেয়ার। আমি করোনার উদাহরণ দিয়ে আগে হচ্ছে আপনাদের বারবার বুঝাইছি যে ধরেন এই যে করোনার সময় আমরা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি, এখন সবাই কিন্তু সেম ব্র্যান্ডের হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি না। কেউ এসিআরটা করি, কেউ স্কোয়ারেরটা করি, কেউ বা অন্য ব্র্যান্ডেরটা করি। তো ধরেন আমার ক্রেতা যদি থাকে 100 জন, 100 জনের থেকে যদি 20 জন স্কোয়ারের প্রোডাক্ট কিনে তাহলে স্কোয়ারের মার্কেট শেয়ার হচ্ছে 20%। 30 জন মানুষ যদি হচ্ছে এসিআর স্যানিটাইজার কিনে তাহলে এসিআর মার্কেট শেয়ার হচ্ছে 30%। তো আপনার বাজারের মধ্যে ক্রেতা থেকে যতজন লোক আপনার প্রোডাক্ট কিনতেছে সেইটুকু হচ্ছে আপনার বাজার শেয়ার। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভুলে যাবেন না তো? শিওর তো? না না এবার আর হ্যাঁ, এবার লিখে রাখছি। হ্যাঁ, আপনাদের মধ্যে কই যে মুভি ডায়লগ মনে পড়ে যায়, কথা দাও মাঝি আমারে ভুলা যাইবা না। ঠিক আছে, সেরকম আমার কথা দিয়েন যে এই বাজার শেয়ার যাতে আর না ভুলেন। ওকে, তো এই বাজার শেয়ার হারানো মানে কি? আপনার যদি ক্রেতা হারায় ফেলেন দ্যাট মিনস আপনার আস্তে আস্তে ব্যবসায় লস হইতে থাকবে। আর আপনার যখন ব্যবসায় লস হবে তখন আলটিমেটলি আপনি সেই বিজনেসে আর থাকবেন না। তো আপনাকে ওই বিজনেস থেকে এক সময় বের হয়ে চলে আসতে হবে। ঠিক আছে, তারপরে তারপর ধরেন হচ্ছে এই যে দায় দায়িত্ব, মান সনদ লাভে ব্যর্থ, এগুলি বলতে কি বুঝাচ্ছে বলেন তো? উৎপাদনশীলতা হ্রাস, এগুলি বলতে কি বুঝতেছেন? মাথায় কিছু আসে কিনা? মান সনদ লাভে ব্যর্থ এটা বলতে কি বুঝাচ্ছে বলেন? ম্যানেজমেন্টে পড়ছেন না? আইএসও এর পূর্ণরূপ কি বলেন? আইএসও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, আইএসও। আর আর বাংলাদেশে যে বিএসসি?
বাংলাদেশ স্ট্যান্ডার্ড বিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন। হ্যাঁ, এই যে ইনস্টিটিউট গুলি আছে, এই যে দুইটা ইনস্টিটিউট বললাম, একটা দেশীয় আর হচ্ছে আন্তর্জাতিক, এই ইনস্টিটিউট গুলির কাজ কি? কাজ হচ্ছে পণ্যের মান নির্ধারণ করা। বিএসটিআই বাংলাদেশি পণ্যের মান নির্ধারণ করে, আর আইএসও পুরো আন্তর্জাতিক ভাবে পণ্যগুলোর মান নির্ধারণ করে দেয়, নিয়ন্ত্রণ করে বা সনদ দেয়, রাইট? তো সনদ দেয়, আপনার জি। প্রোডাক্ট যদি তাদের মান অনুযায়ী না হয়, তারা কি আপনাকে সনদ দিবে? জি না, দিবে না। দিবে না। তো এর জন্য, কারণ আপনি তো বিজনেস করতে গেলে অবশ্যই বিএসটি, বাংলাদেশে যদি কোনো প্রোডাক্ট বের করতে হয় তাহলে অবশ্যই কিন্তু সেখানে এই যে রডের অ্যাডভার্টাইজমেন্ট দেয় বা অ্যাডভার্টাইজমেন্ট গুলি খুব ভালোভাবে খেয়াল করেন, সেখানে কিন্তু বলে দেয় বিএসটিআই অনুমোদিত বা আইএসও দ্বারা স্বীকৃত। ইভেন আপনার যে প্রোডাক্ট গুলি কিনেন, চিপস কিনেন, যাই কিনেন কেন, সেই প্রোডাক্টের শেষে দেখেন ছোট্ট করে লেখা থাকে বিএসটিআই, বিএসটিআই এর লোগো দেওয়া থাকে ছোট্ট করে। তো ওইটা দ্বারা এই যে বিএসটিআই যে মানদণ্ড আছে, সেই মানদণ্ড আপনি উঠেছেন, আপনার কোয়ালিটি। আপনি যদি কোয়ালিটি না থাকে তাহলে আপনি কি এই মান সনদ নিতে পারবেন না। তারপর ধরেন মাইকটা অফ করেন, তার মাইকের জন্য সাউন্ড হচ্ছে, মাইকটা একটু অফ করে দেন। তারপর ধরেন আমাদের আছে দায় দায়িত্ব। তো দায় দায়িত্ব বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনার ওই যে বললাম না, বাহ্যিক ব্যর্থতার মামলা খরচ, যে আপনার ওষুধ খেয়ে যদি রোগী মরে যায় তাহলে হচ্ছে কি সেই দায়িত্বটা আপনাকে নিতে হবে। ইকবাল ভাই দরজাটা লাগাই দেন, ইকবাল ভাই দরজাটা লাগাই দেন, সাউন্ড আসছে। ওকে, তো এই জিনিসের দায় দায়িত্ব গুলি কিন্তু আপনাকে নিতে হচ্ছে। এখন আপনি যখন দায় দায়িত্ব নিবেন তখন কিন্তু এটা কিন্তু আপনার জন্য একটা মানে রিস্কের ব্যাপার, আপনার খরচাপাতিরও বহুত ব্যাপার স্যাপার আছে। আর উৎপাদনশীলতা হ্রাস কিভাবে পায়? যে আপনি প্রোডাক্ট যে প্রডিউস করতেছেন এর জন্য এই যে নিবারণ ব্যয়, মূল্যায়ন ব্যয়, অনেক ধরনের ব্যয় বাড়তেছে। প্রোডাক্টের উৎপাদন তো পরিমাণ তো বাড়তেছে, তো আপনার উৎপাদন একই থেকে ব্যয়ের পরিমাণ বেড়ে যাওয়াতে হচ্ছে আপনার উৎপাদনশীলতার পরিমাণ আস্তে আস্তে হচ্ছে কি হ্রাস পাচ্ছে। ঠিক আছে? তো এছাড়া বাকি যে পয়েন্ট গুলো আছে, নিবারণ ব্যয়, মূল্যায়ন ব্যয়, এই পয়েন্ট গুলো অলরেডি আমরা বুঝে আসছি যে আপনার ব্যয় বাড়ার কারণে অটোমেটিক আপনার মুনাফা হ্রাস পাবে, এবং আপনার মুনাফা যখন হ্রাস পাবে অটোমেটিক আপনার বিজনেসে লোকসান দেখা যাবে, এবং আপনার বিজনেসে যখন লোকসান হবে তখন আস্তে আস্তে কি ব্যবসা থেকে আপনার গুটায় চলে আসতে হবে, যে তল্লাপাতি যা কিছু আছে সবকিছু গুছায় চলে আসতে হবে। ঠিক আছে? তো পরিণতি যেগুলো আছে আমরা এর আগে জানছি কি নিম্নমানের উৎপাদনের কারণ, এখন এই প্রডিউস কারণের পরে আমরা জানছি হচ্ছে পরিণতি, যে আমাদের কি কি ভবিষ্যৎ রূপ হইতে পারে। তো সবগুলি পয়েন্ট সবার ক্লিয়ার হয়েছে? কারো কি কোনোটাতে কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, তাহলে হচ্ছে আমরা পরের স্লাইডে যাচ্ছি। এরপরে হচ্ছে আমাদের আছে উৎপাদন ক্ষমতা, যেটা হচ্ছে আমাদের আজকের শীটে হচ্ছে লাস্ট টপিক দেওয়া। ঠিক আছে? তো উৎপাদন ক্ষমতার মধ্যে থেকে এখানে অনেক কিছু দেওয়া আছে কোচিং এর মধ্যে, বা তাদের যে প্রোগ্রাম করা হয়েছিল এর প্রোগ্রামের মধ্যে, এই যে ম্যাথ টেথ করাইছে, মানে অনেক কিছুই করেছে। এখন আপনারা বলেন আমি কি আপনার যতটুকু দরকার ততটুকু পড়াবো, নাকি হচ্ছে আজাইরা জিনিসও পড়াবো? তাহলে হচ্ছে সেরকম ভাবে আমি আগাবো, বলেন। যতটুকু দরকার। যতটুকু দরকার, তাহলে যতটুকু দরকারের মধ্যে আমার জাস্ট দুইটা স্লাইড দরকার। একটা হচ্ছে এই উৎপাদন ক্ষমতার ধারণা কাকে বলে, এবং তারপর দরকার হচ্ছে এই উৎপাদন ক্ষমতার প্রকারভেদ। আপনি যদি এই দুইটা ইনফরমেশন জাস্ট মাথায় রাখেন, জানেন, তাহলে হচ্ছে এছাড়া আপনার আর কোনো কিছু জানার দরকার নেই। কারণ এখান থেকে কোশ্চেন এখন পর্যন্ত মানে বিগত 5-10 বছরে একটা কোশ্চেনও আসে নাই, বাট স্টিল আমাদের জানার জন্য একটু ইম্পর্টেন্ট দেখে আমি বলতেছি যে জেনে রাখেন জাস্ট। ঠিক আছে? তো আমাদের প্রথমে জানতে হবে যে উৎপাদন ক্ষমতা কি। উৎপাদন ক্ষমতা খাস বাংলায় বলতে হচ্ছে প্রোডাকশন ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি। আপনি যতটুকু প্রডিউস করতে পারবেন সেইটুকু হচ্ছে কি আপনার উৎপাদন ক্ষমতা। আপনি যেটুকু প্রডিউস করতে পারবেন সেটুকু হচ্ছে আপনার উৎপাদন ক্ষমতা। এখন সে ফর এক্সাম্পল আপনার উৎপাদন ক্ষমতা কত ধরনের হতে পারে? আপনার উৎপাদন ক্ষমতা হইতে পারে 4 ধরনের। একটা হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, একটা হচ্ছে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা, একটা হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা, এবং আরেকটা হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। এখন ডিফারেন্স প্রথমে হচ্ছে দুইটার মধ্যে ভেজাল বাজায় হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা এবং কার্যকর উৎপাদন ক্ষমতা, সেইটার মধ্যে হচ্ছে ভেজাল বাজায়। কেমন ভেজাল বাজায়? সর্বোচ্চ এবং কার্যকর উৎপাদন ক্ষমতার মধ্যে ডিফারেন্সের মধ্যে একটা উদাহরণ দিয়ে বুঝে, তাহলে আরো খুব ভালোভাবে। সে ফর এক্সাম্পল ধরেন প্রধানমন্ত্রী যে আছে, প্রধানমন্ত্রী আমাদের ধরেন শেখ হাসিনার সামনে তার অফিসে টেবিলের মধ্যে ধরেন একটা মশা বসছে। মশা বসার সাথে সাথে তো প্রধানমন্ত্রী মাথা গরম, এইখানে সাহস কিভাবে হলো মশা আমার টেবিলে এসে বসার। সে কি করলো? সে হচ্ছে ধরেন আর্মি জেনারেলের ফোন দিল, মানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের ফোন দিল,
যে আমার অফিসে এক মশা দুঃসাহস, সে মশা ঢুকে গেছে। এখন এই ফোন পাইয়া তো হচ্ছে সেনাবাহিনী প্রধানের মাথা নষ্ট। এখন সে ধরেন কি বলবো, এয়ার মার্শাল যারা আছে, মানে বিমান বাহিনীর প্রধান যারা আছে, নৌবাহিনী প্রধান যারা আছে, তাদেরকে ফোন দিল, ফোন দিয়ে মিটিং এ বসলো যে যেভাবে হোক এই মশা যদি নদীতে ঢুকে নদীতে মারবো, আকাশে উড়লে আকাশে মারবো, যেখানেই হোক এই মশাকে আমার মারতেই হবে। টার্গেট কি? মশা আমার মারতেই হবে। এখন পরবর্তীতে আর্মি জেনারেল এক টিম গঠন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসলো। সবকিছু আসার পরে দেখলো মশার সাহস, এখন সে বসে আছে। তো সেই অনুযায়ী তারা এক কামান সেট করলো, যে মশা যেখানে থাকবে সেই অনুযায়ী এক কামান সেট করলো। তো প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে, রাষ্ট্রপতির অনুমতি নিয়ে তারপর ডিসাইড হলে এই মশাকে এখন মারা হবে। তো সেনাবাহিনীতে প্রধান আছে, সেই সেনাবাহিনীর প্রধান অর্ডার করলো ফায়ার করো, আর আমাদের যে সৈনিক আছে সেই সৈনিকও ফায়ার করলো। ফায়ার করার সাথে সাথে মশা ধরেন মারা গেল, ইন্দ্রানীলা নিল। এক পদ্ধতিতে আমার মশা মারলাম। আরেক ধরেন আমার মশা বসছে, প্রধানমন্ত্রী কোনো কাউরে ফোন না দিয়ে এক থাপ্পড় হচ্ছে মশাটারে মাইল। কিভাবে কি? আমি মশা কিন্তু মারছি না, মশা কিন্তু আমি মারছি, কিন্তু একটার মধ্যে দেখেন আমার যত রিসোর্স আছে আমি সকল রিসোর্স কে ইউজ করতেছি, আরেকটাতে হচ্ছে আমার সকল রিসোর্স ইউজ না করে কত অল্প রিসোর্স ইউজ করে আমার টার্গেটটাকে অ্যাচিভ করা যায় সেটা আমি করতেছি, রাইট? তো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হচ্ছে মূলত আমার যত রিসোর্স থাকবে বিজনেসের, আমার মূলধন, শ্রমিক, কাঁচামাল সবকিছু ইউজ করে আলটিমেটলি সর্বোচ্চ যতটুকু প্রডিউস করা যায় সেইটুকু হচ্ছে আমার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, এবং মিতব্যয়িতার সাথে যতটুকু উৎপাদন করা যায় সেটা হচ্ছে আমার কার্যকর উৎপাদন ক্ষমতা। বুঝতে পারছেন দুইটা ডিফারেন্স? জি ভাইয়া। জি এখন সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সাথে আরো একটা ডিফারেন্স বাজায়, মানে প্যাচ বাজায়, সেটা হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। তো প্রকৃত উৎপাদন ক্ষমতা এটা আসলে বুঝাইতে গেলে নটি উদাহরণ হয়ে যায়, তবুও অনলাইন ক্লাস বলা ঠিক হবে না, তবুও বলতে চাই। সে ফর এক্সাম্পল আমাগো দাদা দাদি যারা ছিল, নানা নানি ছিল যারা, তাদের বাচ্চা কাচ্চা কয়টা করে থাকতো? মিনিমাম 8-10টা করে, রাইট? আর বর্তমান সময়ে সর্বোচ্চ 1-2টা। এখন এই যে বর্তমান সময়ে যারা আছে আমাদের বাবা মা, তাদের যে ছেলে মেয়ে নেওয়ার ক্ষমতা নাই ব্যাপারটা কিন্তু না, তাদের ক্ষমতা আছে, বাট আলটিমেটলি প্রডিউস করতেছে কয়জন? ছেলে মেয়ে হচ্ছে 2জন। তো এই 2জন হচ্ছে কি আমার প্রকৃত উৎপাদন ক্ষমতা। কথা বুঝতে পারছেন? আমার রিসোর্স অনেক থাকতে পারে, বাট আলটিমেটলি আমি কতটুকু প্রডিউস করতেছি সেইটুকু হচ্ছে আমার প্রকৃত উৎপাদন ক্ষমতা। ক্লিয়ার ডিফারেন্স? জি ভাইয়া। রাগ করিস না আবার কেউ, হ্যাঁ? আবার হচ্ছে আশেপাশে থাকলে গার্জিয়ান কয়ে দিস না যে দেখেন কি পড়াইতেছে। তোদের বুঝানোর জন্য জাস্ট বললাম, দুষ্টুমিটা করলাম। ওকে, সো আমাদের লাস্ট আরেকটা টপিকই বাকি, সেটা হচ্ছে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। তো প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা বলতে বোঝায় মূলত মেশিনের উৎপাদন ক্ষমতা। মেশিনের উৎপাদন ক্ষমতা বলতে কি বোঝায়? যেমন ধরেন এই যে আমরা কারেন্ট চলে গেলে আইপিএস ব্যবহার করি না, তো এই আইপিএস এর উপরেও কিন্তু ডিপেন্ড থাকে, যে কোন আইপিএস দিয়ে ধরেন 2টা ফ্যান চালানো যায়, একটা লাইট জ্বালানো যায়, আবার কোন আইপিএস দিয়ে হচ্ছে পুরো বাড়ির সবকিছুই করা যায়, রাইট? তো কোন আইপিএস এর উৎপাদন ক্ষমতা থাকে এই 2টা বাল্ব জ্বালানোর মতো, আবার কোন আইপিএস এর ক্ষমতা থাকে পুরো বাড়ি চালানোর মতো। তো প্রত্যেকটা মেশিনেরই এরকম নির্দিষ্ট কিছু উৎপাদন ক্ষমতা থাকে, যে 1 ঘন্টায় এতটুকু প্রডিউস করতে পারবে, রাইট? তো ওইটাই হচ্ছে মূলত আমার প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া। ওকে, তো আমাদের আজকে মানে হচ্ছে কি বলবো, ব্যাকবোনের পক্ষ থেকে মানে যে শীট করা বা যাই করা ছিল না কেন, এই জিনিসগুলি ওই শীটের মধ্যে ছিল। তো এখন পর্যন্ত মূলত যা পড়াইছে এগুলির মধ্যে কি কারো কোনোটাতে প্রবলেম আছে? আর কোনো পয়েন্টে প্রবলেম আছে বলেন, তাহলে সেই জিনিসগুলি দরকার হলে আমরা আবার রিভিউ করব। ভাইয়া ফার্স্ট থেকে যদি স্লাইড গুলা আরেকবার দেখাইতেন ভালো হইতো। ফার্স্ট থেকে স্লাইড গুলি আবার দেখানো, ওকে কোনো সমস্যা নেই, ফার্স্ট থেকে আবার দেখাচ্ছি। ওকে, এটা আমাদের ছিল ফার্স্ট স্লাইড, ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে নিম্নমানের উৎপাদন জনিত খরচ, যে 4 প্রকারের খরচ হয়, সেই 4টা প্রকারের খরচের বেসিক আইডিয়া সম্বন্ধে জানছি, প্রত্যেকটার সম্বন্ধে যে কোনটা কোন ধরনের খরচ, এবং পরবর্তীতে প্রত্যেকটার আন্ডারে আমরা যে খরচগুলি আছে সেই খরচগুলি সম্বন্ধে ডিটেইলস জানছি। যেমন নিবারণ ব্যয়ের আন্ডারে যেগুলি আছে সেগুলি সম্বন্ধে জানছি, দেখা হয়েছে। তারপর হচ্ছে আমাদের মূল্যায়ন ব্যয় যে আছে সেগুলি সম্বন্ধে আমরা জানছি। এরপরে মূল্যায়ন ব্যয়ের পরে
আমরা হচ্ছে বাহ্যিক ব্যর্থতার ব্যয় যেগুলি আছে সেগুলি সম্বন্ধে জানছি। তারপর হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয় সম্পর্কে জানছি। প্রত্যেকটার আন্ডারে যে ব্যয়গুলি আছে সেগুলি সম্বন্ধে হচ্ছে আমরা জানছি। ভাইয়া মূল্যায়ন ব্যয়ের লাস্টে যে পয়েন্টটা ছিল ওইটা আরেকবার একটু বলেন। মূল্যায়ন ব্যয়ের লাস্টে যেটা ছিল ডেফিনেটলি পরিসংখ্যানিক ব্যয়, এটা। জি ভাইয়া। ওকে, পরিসংখ্যানিক ব্যয় হচ্ছে আপনার পরিসংখ্যানটাকে ইংলিশে বলা হয় স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে আপনার এই যে তথ্য নির্ভর, আপনি যদি তথ্য না জানেন, একটা প্রোডাক্টের তথ্য সম্বন্ধে যদি ঠিক মতো না জানেন, তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না যে প্রোডাক্টের মানটা ঠিক আছে কি নাই। যেমন ধরেন এই যে আমরা ধরেন কি বলবো চিপস খাই, তো চিপসের মধ্যে কিন্তু অনেক ধরনের টেস্টিং সল্ট বা অনেক কেমিক্যাল ইউজ করা হয়। তো কোন কেমিক্যালটা কতটুকু ইউজ করা হচ্ছে সেটা জানার জন্য কিন্তু আমার তথ্য দরকার বা ইনফরমেশন দরকার। তো এই ইনফরমেশন গুলি নিয়ে কাজ করার জন্য কিন্তু অনেক টুলস দরকার, মানে সফটওয়্যার দরকার হয়, বা এই মানগুলি নির্ধারণ করার জন্য অনেক মেশিনারিজ দরকার হয়, রাইট? তো ওই তথ্যগুলি নিয়ে কাজ করার জন্য যেই ব্যয়গুলি করা হয় সেটাকে বলা হয় পরিসংখ্যানিক ব্যয়। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যালো বলেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বলেন। ভাই নিবারণ ভাই মূল্যায়ন ভাই মানে এগুলো সংক্ষেপে একটু বলেন, মানে ওই বেশি নিবারণ ব্যয়, আচ্ছা আচ্ছা, নিবারণ ব্যয়টা হচ্ছে টিকার মতো, অর্থাৎ কোন মানে প্রোডাক্টের মান যাতে খারাপ না হয় তার জন্য আগে থাকতেই আমি যেই ব্যয়গুলি করি সেটাই হচ্ছে আমার নিবারণ ব্যয়। ঠিক আছে? মূল্যায়ন ব্যয়টা হচ্ছে আমার প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন, ভালো কি খারাপ, কেমন কোয়ালিটির প্রোডাক্ট আমি প্রডিউস করতেছি সেই জিনিসটাকে যাচাই বাছাই করা বা পরীক্ষা করার জন্য যে ব্যয়গুলি করা হয় সেটাকে বলা হয় মূল্যায়ন ব্যয়। ঠিক আছে? তারপর হচ্ছে বাহ্যিক ব্যর্থতার ব্যয়। বাহ্যিক ব্যর্থতার ব্যয় হচ্ছে আমি প্রোডাক্টটা বিক্রি করার পর, আমি প্রোডাক্টটা বিক্রি করার পর যে ব্যয়গুলি হবে সেগুলি হচ্ছে আমাদের বাহ্যিক ব্যর্থতার ব্যয়। যেমন ওয়ারেন্টি গ্যারান্টি যেগুলো আছে এগুলি কিন্তু প্রোডাক্ট বিক্রি করার পর আমার ব্যয় হয়। ঠিক আছে? আর অভ্যন্তরীণ ব্যয় হচ্ছে আমি যখন প্রোডাক্টটা প্রডিউস করতেছি ওই সময় যে ব্যয়গুলি হবে, প্রতিষ্ঠানের ভিতরে উৎপাদন চলাকালীন বা প্রতিষ্ঠানের ভিতরে প্রোডাক্টটা থাকাকালীন অবস্থায় যে ব্যয়গুলি হবে সেটা হচ্ছে আমার অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়। বুঝতে পারছেন? জি ভাই, ক্লিয়ার। ক্লিয়ার, গুড। তো এরপরে আমাদের দেওয়া আছে হচ্ছে যে স্যার আপনার সাউন্ডটা শোনা যাচ্ছে না স্যার। এরপরে আসছে আমাদের কি প্রোডাক্টের মান কেন নিম্ন হইতে পারে সেই জিনিসগুলি এখানে দেওয়া আছে। তো এখান থেকে দেখেন সবগুলি পয়েন্ট তো আমি বুঝাই দিছি, আবার দরকার হলে আবার একটু চোখ বুলান যে যদি কোনোটা না বুঝেন সেটা বুঝিয়ে দিই। আছে কোন ফোনটা না গেছে তো তোর তো বুঝার উচিত যে আমি ব্যস্ত। সরি, দেখছেন না কোনো পয়েন্টে প্রবলেম নাই? না ভাইয়া। ওকে, এরপরে আমাদের আছে নিম্নমানের পণ্য উৎপাদনের পরিণতি, অর্থাৎ আপনি যদি প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হয় তাহলে সেটার জন্য আপনাকে কি কি প্রবলেম ফেস করতে হবে, আপনার প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হলে আপনার কি কি প্রবলেম ফেস করতে হবে সেই জিনিসটাই হচ্ছে জাস্ট এখানে দেওয়া। তো এইখান থেকে দেখেন কোনো পয়েন্টে প্রবলেম আছে কিনা। ভাইয়া বাজার শেয়ার হারানো আর বাজার থেকে বের হয়ে আসা। আচ্ছা, বাজার শেয়ার হারানো, বাজার থেকে বের হয়ে যাবে। বাজার শেয়ার হারানো মানে কি, ধরেন আগে মানে 500 জন মানুষের কাছ থেকে প্রোডাক্ট বিক্রি করতেন 500 জনের কাছে, এখন ধরেন 200 মানুষের কাছে বিক্রি করেন। দ্যাট মিনস আপনি বাজার শেয়ার হারাইছেন, বাজার শেয়ার হারাইছেন। আর বাজার থেকে বের হয়ে আসা মানে আপনি এখন ওই প্রোডাক্টটাই সেল করেন না, আপনি ওই বাজারে নেই, ওই প্রোডাক্টটাই এখন আপনি আর সেল করেন না। হ্যাঁ, বাজার শেয়ার বলতে কি এখানে মানে বাজারে একটা দোকানের প্রোডাক্ট অন্যান্য যারা কিনে নেয় সেই সেই শেয়ার বোঝানো হয়েছে। হ্যাঁ, কতজন মানুষ আমার প্রোডাক্ট কিনে নেয় সেটাকে বোঝানো হয়েছে। বাজার শেয়ার বলতে মূলত আমার প্রোডাক্টটা কয়জন মানুষ কিনে সেই জিনিসটাকে বোঝানো হয়। ওকে ভাই। ওকে, আর আর কোনটা না। নাই? ওকে, তো এরপরে হচ্ছে আমরা উৎপাদন ক্ষমতার মধ্যে গিয়েছিলাম, যে উৎপাদন ক্ষমতা কাকে বলে। যে সেটা হচ্ছে আমরা সংজ্ঞার মধ্যে বলছি যে আপনার যতটুকু সর্বোচ্চ উৎপাদন করা সম্ভব সেটা হচ্ছে আপনার উৎপাদন ক্ষমতা।
এবং পরবর্তীতে আমাদের উৎপাদন ক্ষমতা যে 4টা প্রকারভেদ আছে সেই 4টা প্রকারভেদ সম্বন্ধে আমরা যাচ্ছি। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা, কার্যকর এবং হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। আপনার জন্য লেস ইম্পর্টেন্ট, বাট ওই যে বলে না অল্পর মধ্যে তবু সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপ, এইগুলো হচ্ছে যে আপনার দরকার নেই তবু জানার জন্য একটু হইলেও জানার জন্য এটা আপনাকে জানতে হবে। তো এইটার মধ্যে প্রবলেম আছে এই 4 মানে কি বলবো প্রকারভেদের মধ্যে না ভাইয়া। কারণই নেই। কারণ না থাকলে তো হচ্ছে আমাদের ক্লাস শেষ। রাজন ভাই কি আছেন? রাজন ভাই? জি আলহামদুলিল্লাহ, রাজন ভাই এখনো পর্যন্ত আছেন স্যার। এখন রাজন ভাই আমাদের তো ক্লাস শেষ এবং ওদেরও কোনো প্রবলেম নাই যা পড়ানো হয়েছে। তাই সত্যি আপনাদের কোনো সমস্যা নাই না? স্যারকে বাঁচানোর জন্য আপনারা স্যারকে ছেড়ে দিচ্ছেন? আমার তো মনে হয় আপনাদের অনেক প্রবলেম। কি বলেন ভাইয়া আমি কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলতে, হ্যাঁ প্লিজ। বলাকে সুযোগ দেব আমরা, বলেন। আজকের টপিকের বাইরে আমাদের ফার্স্ট মার্কেটিং যে সাবজেক্ট ওটার উপরে যদি বাজারজাতকরণ মতবাদ বিবরণ ওইটা থেকে যদি আরেকটা ক্লাস নেওয়া যেত। বাজারজাতকরণ ওই মতবাদগুলি থেকে? জি জি। আচ্ছা তাহলে হচ্ছে আমি রাজন ভাই আই ডোন্ট নো, আমি কিন্তু ওদের বলেও দিছি আপনাদের ওই যে ব্যাকবোনের যে স্লাইডটা আছে আমি নেক্সট স্লাইডটাতে তাহলে অপ্রয়োজনীয় যে জিনিসগুলি আছে আমি সেগুলি বাদ দিয়ে এই আপনাদের উৎপাদন যে ওই মতবাদগুলি আছে সেই মতবাদগুলি ইনক্লুড করে দিব। এবং হচ্ছে যে প্রাইসিং স্ট্র্যাটেজি সম্বন্ধে আমরা অ্যাপ্রোচ সম্বন্ধে পড়ছি, যে ব্যয়যোগ মূল্য নির্ধারণ, ভ্যালুযোগ মূল্য নির্ধারণ ওগুলি পড়ছি, বাট স্ট্র্যাটেজি আছে ওই স্ট্র্যাটেজি গুলি ইনক্লুড করে দেবো, কারণ স্ট্র্যাটেজি গুলি আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তো নেক্সট ক্লাসে আমি এই জিনিসগুলি আপনাকে ইনক্লুড করে দিব, ঠিক আছে? স্যার এর সাথে আমি অ্যাড করতে চাই যে ব্যাপারটা। ওকে, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় এখানেই ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে।